ওকে, তো আমরা আমাদের ফিজিক্স 1 বইয়ের পঞ্চম অধ্যায় বল ও ঘর্ষণ এই চ্যাপ্টারের রচনামূলক প্রশ্ন সলভ করতেছিলাম। এফ ইকুয়াল টু এম এ সমীকরণ প্রতিপাদন, এই রচনামূলক প্রশ্নের 2 নাম্বারটা আমরা অলরেডি সলভ করে ফেলেছি। এখন আমরা এই পঞ্চম অধ্যায়ের প্রথম যে রচনামূলক প্রশ্নটি আছে, ভরবেগের নিত্যতা সূত্রটি লিখো এবং দুইটি বস্তুর জন্য তা প্রমাণ করো, এই প্রমাণটা আমরা দেখব। তো একটু বলে রাখি, এই রচনামূলক প্রশ্নর যে প্রথম অংশটি ভরবেগের নিত্যতা সূত্রটি লিখো, এটি কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্নতেও এসে থাকে। তো এখানে দেখেন অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন দুইটার জন্যই তাহলে এই কোশ্চেনটা আসবে। ঠিক আছে, তো আমরা কোশ্চেনটা একটু শুরু করি। এখানে কোশ্চেনটার অ্যান্সার দেয়া আছে, এই যে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, এই পেজ থেকে এই পর্যন্ত এই কোশ্চেনটার অ্যান্সার। তো আমি যথেষ্ট ইজি করে বোঝানোর চেষ্টা করব। তো দেখেন এখানে ভরবেগের সংরক্ষণ সূত্রটা এই জায়গায় বলা আছে। তার আগে, এটা পড়ার আগে আমি একটু আপনাদের রিমাইন্ডার দিব। সেটা হলো, আমরা অলরেডি যখন এফ ইকুয়াল টু এম এ পড়েছিলাম, তখন যেটা দেখেছি যে একটা বস্তু ছিল, বস্তুটার আদিবেগ ছিল ইউ। বস্তুটা কি করতেছিল, এম ভরের একটা বস্তু আদিবেগ ইউ নিয়েছিল। তো বস্তুটাকে আমরা বাহিরে থেকে একটা এক্সট্রা বল এফ বল প্রয়োগ করেছিলাম। কি সময় ধরে? টি সময় ধরে এই বলটা প্রয়োগ করেছিলাম। তো এই বল প্রয়োগ করার কারণে টি সময় পরে বস্তুটার বেগ চেঞ্জ হয়ে ভি বেগ প্রাপ্ত হয়, কারণ আমি এক্সট্রা একটা বল বাহিরে থেকে দিয়েছিলাম। তো এই ঘটনাটা আমি একটু রিকল করালাম। এখন দেখেন এখানে আসলে ভরবেগের সংরক্ষণ সূত্রতে কি বলছে। এখানে বলছে একাধিক বস্তুর মধ্যে, অর্থাৎ একটা না, দুইটা কিংবা তিনটা, একটার বেশি বস্তুর মধ্যে শুধু ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে। আচ্ছা, শুধু কোন বল কাজ করবে? ক্রিয়া বল কিংবা প্রতিক্রিয়া বল। তার মানে এরকম, যেমন আগের ঘটনাতে আমি বাহিরে থেকে একটা বল দিয়েছিলাম, বাহিরে থেকে প্রযুক্ত বল, এই টাইপের কোনো বল আমি থাকবে না। ঠিক আছে, এই টাইপের কোনো বল আমি দিব না। কিসে? ওই বস্তু দ্বয়ের উপরে দিব না। বস্তু দ্বয়ের মধ্যে কিংবা বস্তু ত্রয়ের মধ্যে, ওই দুইটা কিংবা তিনটা বস্তুর মধ্যে যেই বল থাকবে সেই বলের নাম কি? শুধু ক্রিয়া বল এবং এবং প্রতিক্রিয়া বল। আচ্ছা ঠিক আছে, এখন আমি আরেকটু আপনাদেরকে রিমাইন্ডার দিব যে ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বলটা কি। মনে করেন এইখানে যে খাতাটা আছে এবং নিচের যে বইটা আছে, সেই বইয়ের মধ্যেও কিন্তু ক্রিয়া ও প্রতিক্রিয়া বল বিদ্যমান। যদি খাতাটা নিচের নোট বইটাকে ক্রিয়া বল F1 প্রদান করে, তাহলে ঠিক নিচের নোট বইটা উপরের খাতাটাকেও F2 প্রতিক্রিয়া বল সমানভাবে, জাস্ট ও নিচের দিকে এবং ও ওকে উপরের দিকে প্রয়োগ করতেছে। তার মানে যে কোনো জায়গায় কিন্তু ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল থাকে। ঠিক আছে, তাহলে খাতা বইকে যে বল দিচ্ছে সেটা হলো ক্রিয়া বল, এবং এই বই খাতাটাকে যেই বলটা দিচ্ছে সেটা হলো আমার প্রতিক্রিয়া বল। এরা একটা যদি পজিটিভ হয়, আরেকটা কি হবে? নেগেটিভ হবে। তো এই ব্যাপারটা কিন্তু বিভিন্ন বস্তুর মধ্যে ক্রিয়াশীল থাকবে। তো আমরা বুঝতে পারলাম যে ভরবেগের সংরক্ষণ সূত্রে এই জিনিসটাই বলছে যে বস্তুদ্বয়ের মধ্যে শুধু এই ক্রিয়া বল, নর্মাল ক্রিয়া এবং নর্মাল প্রতিক্রিয়া বল বিদ্যমান, কিন্তু বাহির থেকে অন্য কোনো বল কাজ করবে না। এবং তা যদি ঘটে, তাহলে এদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না। মোট ভরবেগ কতটুকু দেখেন, মোট ভরবেগ। এখন ভরবেগ কি সেটা আমরা অলরেডি জেনেছি। ভরবেগ মানে পি ইকুয়াল টু এম ভি। ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়, ভর এম এবং বেগের গুণফল হলো ভরবেগ, এটা আমরা জেনেছি। তাহলে এদের মাঝখানে শুধু ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল থাকবে, এবং থাকলে এদের শুরুর যে ভরবেগ এবং শেষ যে ভরবেগটা থাকবে, তাদের কোনো চেঞ্জ হবে না। দেখেন এখানে যে চিত্রটা দেওয়া আছে, আমি বাংলা পড়াশোনা পরে করব, আগে চিত্রটা একটু দেখাই। মনে করেন একটা বস্তু আছে, বস্তুটা কালো বস্তু, এটার নাম দিয়ে দেন কি বস্তু? কিউ বস্তু। এবং আরেকটা বস্তু আছে সাদা বস্তু, এটার নাম দিয়ে দেন কি বস্তু? এটার ভর M2, এটার ভর M1। এই বস্তুটা ইউ2 আদিবেগ নিয়ে চলতেছিল এবং এই বস্তুটা ইউ1 আদিবেগ নিয়ে চলতেছিল। তো ঘটনাচক্রে কি হয়েছে, কিউ বস্তুর যে বেগ ইউ2, সেই বেগটা পি বস্তুর ইউ1 বেগ থেকে একটু বেশি হয়ে গেছে। এখন চিন্তা করেন, পিছনেরটার বেগ যদি সামনেরটার বেগ থেকে বেশি হয়, একটা টাইমে এটা যখন চলতে থাকবে, এটার বেগ যেহেতু বেশি, তাহলে এটা যে কি ধাক্কা দিবে এটাকে।
আমরা যখন প্রাম খেলি তখন কি হয়, পিছনটা সামনেটাতে যে আমরা পিছন থেকে টোক্কা দেই, সামনেটা থেকে ধাক্কা দেই, তো বাইরে থেকে বল দিই, কিন্তু এখানে আর বাইরে থেকে বল দেওয়া লাগবে না, এটা তো এমনিতেই বেশি গতিশীল, এ একটা টাইমে এমনিতেই পিকে যে ধাক্কা দিবে। তাহলে যদি সে ধাক্কা দেয়, এরকম একটা ব্যাপার ক্রিয়েট হবে, এই কালো বস্তুটা যায় সাদা বস্তুটাকে একটা টাইমে একা একা ধাক্কা দিবে। তো এই ঘটনাটা ছিল সংঘর্ষের আগের ঘটনা, যখন তারা যখন তারা একটা নির্দিষ্ট গতি দিয়ে চলতেছিল। আর এই ঘটনাটা কি হলো, এই ঘটনাটা হলো যেহেতু ওর বেগ বেশি, ও যে ওকে ধাক্কা দিবে, তো যখন ধাক্কা দিল, দেখেন ধাক্কা দেওয়ার সাথে সাথে যখন এটা টাচ করছে, তখন এই কালো বস্তুটা অবশ্যই কি, এই সাদা বস্তু মানে কিউ বস্তুটা অবশ্যই পি বস্তু কি একটা ক্রিয়া বল দিছে, একটা ফোর্স দিছে। সেই ফোর্সটা কোন দিকে, অবশ্যই এদিক দিকে যেহেতু আসছে, সালে এই এই যে এই কালো বস্তুটা সাদা বস্তুকে যে ফোর্স দিছে, সেই ফোর্সটা অবশ্যই এদিকে এদিকে থাকবে। এবং সেই ফোর্সটা যদি আপনি ধরেন, এই কিউ বস্তুটা পি বস্তুকে যে ফোর্সটা দিছে, সেটা আপনি ধরেন এটা হলো ক্রিয়া বল। এই ক্রিয়া বল কার প্রতি কে প্রযুক্ত করতেছে, ক্রিয়া বল প্রযুক্ত হচ্ছে কিউ থেকে পি এর দিকে। তো এইটারও তো একটা ভর আছে, তাই না, এইটারও তো একটা রেসিস্ট করার ক্ষমতা আছে, তাই না। ও ধাক্কা দিলে কি হবে, যেহেতু ও ক্রিয়া বল দিছে, এ অবশ্যই একটা প্রতিক্রিয়া বলকে দিবে। আমরা জানি প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে ওর ক্রিয়া বল হিসাবে এই সাদা বলটাও কি করবে, কালো বলটাকে ওই সেকেন্ডে কি একটা প্রতিক্রিয়া বল দিবে, যেটার দিক হবে এই উল্টা বরাবর। তাহলে এ যখন ওকে ক্রিয়া বল F1 দিচ্ছে, এট এ টাইমে এই বলটাও কি করবে, কিউ বলটাকে প্রতিক্রিয়া বল F2 দিবে, প্রতিক্রিয়া বল F2 দিবে। তো এই প্রতিক্রিয়া বলটা কার থেকে কার দিকে যাচ্ছে, পি থেকে কিউ এর দিকে যাচ্ছে। এই প্রতিক্রিয়া পি থেকে কিউ বরাবর যাচ্ছে, তাহলে এদিকে যাচ্ছে আমার F1 বল এবং এদিকে যাচ্ছে আমার F2 বল। ঠিক আছে, তো এটা কখনকার ঘটনা, যখন এটা সংঘর্ষ হচ্ছে, যখন এটা সংঘর্ষ বিদ্যমান, সংঘর্ষ যখন চলতেছে তখনকার এটা ঘটনা। দুজন কাজ করছে, এ দিছে ওকে F1 বল এবং এ দিছে একে F2 বল। তো আমরা তারপরে এই জায়গায় এক্স্যাক্টলি কি ঘটবে, এই জায়গায় আমরা একটা সমীকরণ পাবো, সেটা হলো নিউটনের গতির তৃতীয় সূত্র, F1 সমান মাইনাস F2, ক্রিয়া বল প্রতিক্রিয়া বলের সমান এবং বিপরীত। ঠিক আছে, এরপরে যদি আমরা একটু ঘটনাটা দেখি, এই বলটা যখন সংঘর্ষ ঘটবে, সংঘর্ষ ঘটার পরে গ্রামে যেরকম পিছন দিকে বল এসে যখন একটার বল এসে যখন আরেকটার ধাক্কা দেয়, সামনেরটা সামনের দিকে চলে যায়। তো এই ঘর্ষণের পরে এই সংঘর্ষণের ফলে এই বলের যে ফোর্স, সেই ফোর্সটা কি করবে, এটাকে আরো সামনের দিকে নিয়ে যাবে এবং এটাও টুকটুক করে আগাতে থাকবে। তাইলে এটাও একটা ফোর্স পাবে এবং এটাও একটা ফোর্স পাবে। ফোর্স পেয়ে এটার একটা শেষ বেগ থাকবে, ধরে নেই এটার শেষ বেগটা হলো আমার V1 এবং এটার শেষ বেগ হলো, এটা তো এই কিউ বস্তুর আদি ভর কি ছিল M2, তাহলে এটার আদি যে ভর সেটা তো একই ভর, তো আদি আর শেষ সব জায়গায় একই থাকবে। তো এটার ভর M2 এবং এটার বেগ ধরে নেই V2 হয়ে যাবে। তাহলে আমরা দেখেন এখান থেকে যেটা পেলাম, যে দুইটা বস্তু সুন্দরভাবে চলতেছিল, তারপর ওরা সংঘর্ষ করলো, সংঘর্ষের পরে তারা কি করলো, আবার একটা বেগ নিয়ে চলতেছে। তাহলে শুরুর যেই দুইটা বেগ, একটা Q2 এবং U1, এরা হলো গিয়ে এই Q2 বস্তুর কি বেগ, আদি বেগ। এবং শেষে তারা যে বেগটা পেলাম, এরা হলো এই কিউ এবং পি বস্তুর কি, এটা ওদের শেষ বেগ। মাঝখানে কি হয়েছে, তারা যখন সংঘর্ষ ঘটাইছে, এই কিউ বস্তু পি বস্তুর উপর ক্রিয়া বল দিছে, এট এ টাইমে পি বস্তুটা কিউ বস্তুর উপর F2 বল দিছে। ঠিক আছে, এবং আমরা জানি F1 এবং F2 বল কি হবে, পরস্পর সমান এবং বিপরীত হবে। আচ্ছা, আমাকে এক্স্যাক্টলি এই চিত্রটাই কিন্তু এই জায়গায় বলা আছে। ঠিক আছে, আমি আসতেছি। তো আমাকে কি বলছে, আমাকে বলছে যদি এই শুধুমাত্র এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলই থাকে, তাহলে এদের নির্দিষ্ট দিকে মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। মোট ভরবেগ, এই ব্যাপারটা কি, মোট ভরবেগ। এখন দেখেন মোট ভরবেগের ব্যাপারটা কি, শুরুর দিকে এইটার ভরবেগ কত ছিল, এই কিউ বস্তুর ভরবেগ কি ছিল, ভরবেগ ছিল M2 এবং U2। শুরুর দিকে এই পি বস্তুর ভরবেগ কি ছিল, M1 U1। আমরা জানি যে ভরবেগ শুরুর বেগ এবং হলো ভরের গুণফল। তাহলে শুরুর কিউ বস্তুর ভর বেগ এসে পড়ছে, শুরুর পি বস্তুর ভর এবং বেগ এসে পড়ছে। তাহলে এটাই কি, শুরুর দিকে দুটি বস্তুর শুরুর দিকের ভরবেগ,
তাহলে সমান কি, যেহেতু ভরবেগ পরিবর্তন হবে না, কি বলছে, মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না, তাহলে শুরুর দিকে যে ভরবেগ সেটা কিসের সমান, এদের শেষ যে ভরবেগ, শেষ কিউ বস্তুর শেষ ভরবেগ কি, ভর, এবং বেগ হলো v2, এবং পি বস্তুটারও শেষ ভরবেগ কি, ভর m1 প্লাস v1। এটা হলো ওদের শেষ ভরবেগের মোট ভরবেগ। এটা শুরুর মোট ভরবেগ। আচ্ছা, তার মানে আপনাকে এইটা দেখাইতে হবে যে এদের মধ্যে যদি শুধু ফোর্স F1 এবং ফোর্স F2, শুধু ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল কাজ করে, তাহলে ওদের মোট ভরবেগ, শুরুর মোট ভরবেগ এবং শেষের মোট ভরবেগ কোনো চেঞ্জ হবে না। আপনাকে এই ইকুয়েশনটা প্রমাণ করতে হবে। শুরুর এই কিউ বস্তুর ভরবেগ, পি বস্তুর শুরুর ভরবেগ যোগ করলে, এবং আবার কিউ বস্তুর শেষ ভরবেগ এবং পি বস্তুর শেষ ভরবেগ যদি যোগ করেন, তাহলে এরা ইকুয়াল হবে। প্রথমের ভরবেগ এবং শেষের ভরবেগ সমান সমান হবে। এটা আমাকে এক্স্যাক্টলি প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো এই হলো আমার মানে মোটামুটি এটা হলো একটা উপর থেকে দেখা কনসেপ্ট, ব্যাপারটা আসলে এখানে কি ঘটবে। তো আমরা এটাকে খুবই ইজিলি প্রমাণ করে ফেলবো। ঠিক আছে, এটা প্রমাণ করতে তেমন কিছু লাগবে না, এবং এই জায়গায় যে সকল বাংলা কথাবার্তা বলা আছে সেগুলো আমি অলরেডি বলে ফেলছি। তো আমি আপনাদেরকে ডিরেক্ট এটার প্রমাণে নিয়ে যাব, কেমনে প্রমাণ করবো। তো দেখেন, এই চিত্রটা আমরা অলরেডি ক্লিয়ার হয়ে গেছি। এখান থেকে আমরা জাস্ট এই জিনিসটা ধরে একটা কাজ শুরু করবো, F1 মাইনাস F2 ধরে একটা কাজ শুরু করবো। দেখেন, ওকে, তাহলে আমরা কিভাবে শুরু করতেছি, আমরা শুরু করতেছি এই পি এবং কিউ বস্তু পরস্পর উপর যে বলটা প্রয়োগ করেছে, ক্রিয়া বল সমান প্রতিক্রিয়া বল, একটার বিপরীত জন্য এখানে একটা মাইনাস চিহ্ন এসেছে। তো এই F1 বলটা কার উপর ক্রিয়াশীল ছিল, পি বস্তুর উপর ক্রিয়াশীল ছিল F1 বল। তাহলে এই F1 বলটা যেহেতু পি বস্তুর উপর ক্রিয়াশীল ছিল, তাহলে F1 বলের জন্য আমরা কি F ইকুয়াল টু m এর সূত্র পালাইলে কি হবে, F1 ইকুয়াল টু m1a1। এই প্রথম পি বস্তুটার উপর F1 ইকুয়াল টু m1a1, অর্থাৎ F1 কি, আমার পি বস্তুর ভর এবং পি বস্তুর ত্বরণের গুণফল। আবার F2 টা কার উপর ক্রিয়াশীল, F2 আমার কিউ বস্তুর উপর ক্রিয়াশীল, তাহলে F2 কি হবে, এই কিউ বস্তুর ভর এবং কিউ বস্তুর ত্বরণ m2a2 গুণফল। এত যদি বুঝতে যদি হ্যাসেল লাগে, কিছুই করা লাগবে না। F1 যেটার 1 লেখা সেগুলোর নিচে সূত্র বসায় 1 দিয়ে দিবেন, এবং F2 লিখে, যেটার F এর নিচে যেহেতু 2, তাহলে এটার m এর নিচে প্রত্যেকটা 2 এইভাবে বসায় দিবেন। আচ্ছা, এরপরে যদি আমরা ত্বরণ বের করতে চাই, পি বস্তুর ত্বরণ লিখেছি a1, তাহলে পি বস্তুর ত্বরণের সূত্র কি হবে, v1 মাইনাস u1 বাই টি। এই যে ত্বরণের সূত্র ফলাইছি, a ইকুয়াল টু v মাইনাস u বাই টি। তাহলে এ বস্তুর ত্বরণ ছিল a1, তাহলে a1 এর জন্য আমরা লিখতে পারি না, এটার শেষ বেগ কি, পি বস্তুর শেষ বেগ ছিল v1, এবং পি বস্তুর আদি বেগ কি u1, তাহলে v1 মাইনাস u1 বাই টি। আবার এটার ক্ষেত্রে যা আছে তাই, এটারও শেষ বেগ, এটারও আদি বেগ আপনি পেয়ে যাবেন টি। এই যে দ্বিতীয় বস্তুটা m2 বস্তুর শেষ বেগ এবং m2 বস্তুর আদি বেগ দিয়ে বিয়োগ করে আপনি এরকম একটা সমীকরণ করবেন। তো এই সমীকরণ একবারে ইজিলি করবেন, জাস্ট F1 F2 লিখে, এই f এর নিচে m এ লিখে, এটা যদি 1 থাকে এগুলো সবার নিচে 1 হবে, এটা যদি 2 থাকে এগুলো সবার নিচে 2 হবে। পরবর্তীতে আপনি খালি a এর সূত্রটা লিখে দিবেন, v মাইনাস u বাই টি। v মাইনাস u বাই টি যেহেতু a1 থেকে বেরিয়েছে, সবার নিচে 1 থাকবে, এবং এটা যেহেতু a2 থেকে বের হয়েছে, সবার নিচে 2 থাকবে, এইভাবে লিখে দিবেন। আর সময়টা যেহেতু একই টাইমে দুইজন সংঘর্ষ ঘটাইছে, এই সময়টা চেঞ্জ হবে না। তো পরবর্তী লাইনে সময় যেহেতু একই ছিল, সময় কাটা যাবে, বেঁচে থাকবে আমার m1 v1 মাইনাস u1 এবং মাইনাস m2 v2 মাইনাস u2। এখন আমরা যেটা করব সেটা হলো নরমাল গুণ করে দিব, m1 দিয়ে আমি গুণ করতেছি, m1 v1 m1 u1, এই পাশে মাইনাস m2 v2 মাইনাস প্লাস m2 u2। এই তো, এই আপনার কাহিনী শেষ। এখন আমরা শুধু শেষ ভরবেগ যেগুলো ছিল, শেষ ভরবেগ গুলাকে আমি একখানে করব। এই যে শেষ ভরবেগ গুলো ভি দ্বারা ছিল, তো m1 v1 m2 v2, এবং আদি ভরবেগ গুলো একখানে করব, m2 u2 m1 u1। দেখেন, আমাদের প্রমাণ অলরেডি হয়ে গেছে যে আদি ভরবেগের সমষ্টি সমান শেষ ভরবেগের সমষ্টি, যেটা আমরা প্রমাণ করতে চেয়েছিলাম। শুরুর মোট ভরবেগ এবং শেষের মোট ভরবেগ, এটা একই জিনিস। দেখেন দেখা যাচ্ছে কিনা, m2 u2
M1 M2 M1 এবং M2 M1 M2 M1 ঠিক আছে। তো এই হলো আমাদের মোটামুটি প্রমাণ। জাস্ট আমরা কি করছি, এরকম একটা চিত্র আঁকবো, এই চিত্রের বর্ণনা দিব যেখানে কি হয়েছে, দুইটা বস্তু Q2, এদের বেগ হলো U2 U1, তাদের ভর তো চেঞ্জ হবে না, M2 M1, প্রত্যেক জায়গায় M2 M1 কিন্তু সেমই হবে। দুজনকে যখন সংঘর্ষ ঘটাইছে তখন একজন F1 বল দিছে, আরেকজনের উপর F2 বল দিছে। পরবর্তীতে তারা V1 এবং V2 বেগ নিয়ে চলতেছিল। তো সংঘর্ষের আগে পরে চিত্রটা সুন্দর করে এখানে দেওয়া আছে, এই চিত্র অনুযায়ী সুন্দর করে দিবেন। দেওয়ার পরে আপনারা জাস্ট এই F1 ইকুয়াল টু মাইনাস F2 এইটা দিয়ে কাজ শুরু করে দিই। এতটুকু জাস্ট থিওরি, ম্যাথ হলো এতটুকু। F1 ইকুয়াল টু মাইনাস F2, এখানে F1 এর জায়গায় A1, এই সূত্র থেকে এম এ এফ এর সূত্র বের করে বসায় ফেলবেন, তারপরে এর সূত্র বসাবেন A ইকুয়াল টু B মাইনাস U/T। জাস্ট যাদের যেই পাশে ওয়ান, তাদের সব জায়গায় ওয়ান দিবেন। আবার টি তে যে ওয়ান দিয়ে না, টি কাটাকাটি যাবে, টি এর নিচে কোনো সংখ্যা নাই, যেটার নিচে টু সেগুলোর নিচে সব টু আসবে, টি বাদে। তো পরবর্তীতে বাকিটা মনে হয় আপনারা একবার দেখলেই পারবেন। তো আমি এখানকার যে বাংলা কথা সেগুলো দেখেন কি বলছে। আমি এগুলো অলরেডি বলছি যে পি ও কিউ বস্তু দুটি যথাক্রমে U1 এবং U2 আদিবেগ নিয়ে চলছিল, একই সরলরেখা বরাবর একই দিকে চলছিল। বস্তুদ্বয়ের ভর যথাক্রমে একটার M1 আর একটার M2। কিউ এর বেগ, এই কিউটার বেগ যে U2 টা আছে সেটা কিসে থেকে বেশি, এই U1 থেকে বেশি। যেহেতু U2 বেশি U1 থেকে, তাহলে চলতে চলতে কোনো সময় পিছনের কিউ বস্তুটি পিউ বস্তুটিকে ধাক্কা দিবে। তো এরকম একটা সুন্দর করে চিত্র আঁকবেন। যেহেতু আমাদের পরীক্ষাতে আপনারা লাল নীল কালি ইউজ করতে পারবেন না, সেহেতু এরকম একটা আমার মতো একটু আগে যেটা করলাম আমি, একটারে কালো করে দিবেন আর একটা সাদা রাখবেন, তাইলেও আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, এটা কিন্তু আপনার কালো হবে। তো তারপর কি বলছে, পি বস্তুটির উপর কিউ বস্তুর প্রযুক্ত বল হলো ক্রিয়া বল। এই পি বস্তুটার উপরে কিউ বস্তু যে বল ফলাইছে সেটা হলো ক্রিয়া বল F1, এবং এট এ টাইমে পি বস্তুটিও কিউ বস্তুটিকে F2 সমান বলে ধাক্কা দিবে। কিউ বস্তুর উপর পি বস্তুর প্রযুক্ত এই বল হলো প্রতিক্রিয়া বল। তার মানে একটা হলো এই পাশে যেটা যাচ্ছে F1 হলো ক্রিয়া বল এবং এই পাশে হলো প্রতিক্রিয়া বল। নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে F1 ইকুয়াল টু মাইনাস F2। ঠিক আছে, এটা ধরে আপনি কাজ শুরু করে দিবেন। তো কাজ শুরু করে দেওয়ার পরে এই যে বাকিটা, এই যে যতটুকু আমি আপনাদের দেখাইলাম, F1 F2 M1 A1 মাইনাস M2 A2 যা আছে করে কাটাকাটি করে দেখাই দিবেন যে পি ও কিউ বস্তুদ্বয়ের ক্রিয়া প্রতিক্রিয়া সংঘটনের পূর্বে এবং পরের ভরবেগের সমষ্টি সর্বদাই সমান থাকে। এটি হলো ভরবেগের সংরক্ষণ সূত্র, এবং দা সংরক্ষণ সূত্র ইজ এইটা। ঠিক আছে, এটা হলো সেই সংরক্ষণ সূত্র। মাঝখানে কি বলছে, মাঝখানে হলো বাংলা গান টান গাইছে, এটা গুলো আপনারা পড়লেই বুঝবেন। F1 মাইনাস F2, যেহেতু ক্রিয়া ও প্রতিক্রিয়া বল পরস্পরের সমান ও বিপরীতমুখী, জানি যতক্ষণ ক্রিয়া থাকবে ঠিক ততক্ষণই প্রতিক্রিয়া থাকবে। ধরি এবং এই ক্রিয়া প্রতিক্রিয়া সংঘটনের সময়কালকে, যেটা বলতেছিলাম যে যদি ক্রিয়া টি সময় ধরে হয়, প্রতিক্রিয়া টি সময় ধরে হবে, যে কারণে টি এর নিচে কিন্তু কোনো প্রকারের সংখ্যা আসে নাই। প্রত্যেকটা নিচে দেখেন F1 থেকে যারা বের হয়েছে প্রত্যেকটার নিচে 1 1 1, সবার নিচে 1 1 1, F2 থেকে সবার নিচে 1, কিন্তু টি এর নিচে এবং টি এর নিচে কোনো সংখ্যা নাই, কারণ এই দুটার জন্যই সেম। যতক্ষণ ক্রিয়া থাকবে ততক্ষণ প্রতিক্রিয়া থাকবে। ধাক্কার পরে পি ও কিউ বস্তুদ্বয় পরিবর্তিত বেগে সরল রেখায় চলতে থাকবে। পি ও কিউ পরিবর্তিত বেগ যদি V1 এবং V2 হয়, ক্রিয়া ও প্রতিক্রিয়ার ফলে পি ও কিউ বস্তুদ্বয়ের ত্বরণ যথাক্রমে A1 এবং A2 হবে। ঠিক আছে, যদি A1 A2 হয় তাহলে আপনি এই কাহিনী করবেন। তো এই বাংলা কথা আপনি একবার পড়লেই বুঝতে পারবেন। আমি আপনাদের উপর আমার বিশ্বাস আছে, যেসব বাংলা কথা বুঝতে আপনাদের তেমন কোনো প্রবলেম হবে না। আর এই কথাটাই আমি আনঅফিশিয়াল ভাবে প্যাক 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 করেছি এখানে। ঠিক আছে, আনঅফিশিয়াল ভাবে এই গানই আমি এখানে লিখেছি। তো এই আবার যে বাংলা কথাগুলো আছে সেগুলো কিন্তু আমি এতক্ষণ ধরে এখানে ডিরেক্ট বলতেছিলাম, সেটাই সুন্দর করে একটু বুঝিয়ে লেখা আছে এখানে। ঠিক আছে, তো এই ছিল আমাদের ক্রিয়া এবং প্রতিক্রিয়ার ব্যাপার স্যাপার। আমরা এই সূত্রটা মনে রাখার ট্রাই করব, এটা না দেখে লেখার ট্রাই করব। M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু M1 V1 প্লাস M2 V2। এটা আসলে ইজিলি আপনারা এইভাবে মনে রাখবেন। তো এই সূত্রটা আমরা কিভাবে মনে রাখবো, দুইটা বস্তুর ভর তো আর চেঞ্জ হয় না, ভর ঠিকই থাকবে, শুধু আদি বেগ গুলা কি হয় ইউ দ্বারা প্রকাশ করবেন, U1 U2, এবং ভর তো সেমই থাকবে, ভরও এই পাশে সেম লিখে দিবেন, এবং শেষ বেগটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, তাহলে V1 যেটার সাথে 1 আছে সেটা 1 এবং যেটার সাথে 2 আছে সেটা 2। এই সূত্রটা কিন্তু আমাদের ফিউচারে লাগবে। এই সূত্রটা দিয়ে একটা ম্যাথ আছে, সেটা হলো বন্দুক এবং গুলির ম্যাথ। ঠিক আছে, বন্দুক এবং গুলির ম্যাথ। তো আমরা নেক্সট ভিডিওতে এই সমীকরণটা সংক্রান্ত এই বন্দুক ও গুলির ম্যাথ যেটা আছে সেটা
সলভ করব ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, ফিজিক্স পড়তে থাকবো।